রিদিয়া প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। আপনি এখানে? মার্সেলের নামতেই আশেপাশের বাতাসে সামান্য টান তৈরি হলো। সোজা হেঁটে এসে হৃদয়ার সামনে দাঁড়ালো। হৃদয়ার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। ভ্রু কুচকে বিরক্তি গলায় বলল, আরে আরে, কি করছেন? মার্সেলো তার কথা শুনলই না। ব্যাগটা জানলা দিয়ে গাড়ির ভেতর ছুঁড়ে দিল। ব্যাস, ব্যাপারটা এতটাই নির্বিকার যে হৃদয়ার শরীরে গরম রক্ত উঠে গেল। দাঁত চেপে নাক ফুলিয়ে এসে বলল, এটা কি করলেন? দৃশ্যটা দেখে পাশের দুটো ছেলে এগিয়ে এলো। তাদের মুখে উদ্বেগ আর ভদ্রতা মেশানো স্বতঃস্ফূর্ত। এই শহরে তো এমনটা হঠাৎ দেখে মানুষ আটকে থাকে না। প্রশ্ন করেই ফেলল, আপনার কোনো সমস্যা? লোকটাকে ডিস্টার্ব করছে? না 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 ভাইয়া, উনি আমার আঙ্কেল হয়। আঙ্কেল শব্দটা শুনতেই মার্সেলো ভ্রু উঁচিয়ে তাকিয়ে পড়ল। হৃদয়ও চোখ কুচকে টেরা করে তাকিয়ে পড়ল। এবার ছেলে দুটো একবার মার্সেলোর দিকে ঘুরে হৃদয়কে বলে উঠল, ওকে আপু, আমরা ভাবলাম একটা তুমি ডিস্টার্ব করছে। না 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 ভাইয়া, ধন্যবাদ। আঙ্কেল শব্দটা শুনতেই মার্সেলো ভ্রু উঁচিয়ে তাকিয়ে পড়ল। হৃদয়ও চোখ কুচকে টেরা করে তাকিয়ে পড়ল। এরপর ছেলে দুটো একবার মার্সেলোর দিকে ঘুরে হৃদয়কে বলে উঠল, আমি আমি তোমার আঙ্কেল হলাম কবে থেকে? হৃদয়ের চোখ ছোট ছোট হয়ে এলো। তার ভেতরে প্রচন্ড অস্থিরতা চলছে। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আগে আপনি বলেন বাংলাদেশে কি করছেন? আর আমার ইউনিভার্সিটির সামনে আসা নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা না, ঠিক? হৃদয়ের কথা শুনতেই মার্সেলো নিজের গাড়ির উপর কোনোই ভর দিয়ে তার চিরচেনা বাঁকা হাসি টেনে বলে উঠল, কি করব? নাইট স্প্যারোর জন্য বাংলাদেশ কেন, আমি পৃথিবীর সব প্রান্তেই যেতে পারি। আমি রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আমার ব্যাগটা দিন আর আপনি চলে যান। চলে যেতে তো আসেনি নাইট স্প্যারো, সরি বলতে এসেছি। ওই দিনের জন্য আমি আসলেই আমি জানি তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না, বাট ট্রাস্ট মি, আমি পারলে তোমার বিডি নাম্বার কালেক্ট করেও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি তোমার সামনে গিয়ে সরি বলি। মার্সেলোর বাক্য শেষ হতেই হৃদয়ার তীর্যক দৃষ্টি ছুড়ে দিয়ে বলে উঠল, আপনি আমার ভার্সিটির অ্যাড্রেস জানলেন কি করে? আর তাছাড়া আপনি আমার ডিটেলসই বা পান কোথা থেকে? মার্সেলো কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ করেই মাঝে জিনি এসে হাজির হলো। জিনি আর মার্সেলোকে দেখে কপাল কুঁচকে গেল। তার উপর আবার ফরেনার। এরপর সেসব বাদ দিয়ে জিনি আর হৃদয়ের দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বলে উঠল, এখানে কি করছিস? তোকে বলেছিলাম না সিএনজি ঠিক করতে? আর ইনি কে? এই রে। এবার হৃদয়া বলল ফ্যাসাদে। হৃদয়ার মনে হলো যেন মাটির তলায় গর্ত খুঁজে ঢুকতে হবে। এবার কি করবে? কি বলবে জিনিয়াকে? যদি বাড়িতে বলে দেয়? হৃদয়া নাটকীয় ভঙ্গিতে হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আরে ছুটুনি, উনি অ্যাড্রেস জিজ্ঞেস করছিল একটা। আমি তো ঠিক করতেই যাচ্ছিলাম, তার আগে উনি যেন কোথা থেকে এসে পড়লো। জিনিয়া ঠোঁট বাঁকিয়ে আবার মার্সেলোর দিকে তাকালো। এমনিতেই ছেলেদের উপর জিনের অ্যালার্জি, তার উপর এমন একটা শয়তান শয়তান ভাব। এদিকে মার্সেলো জিনিয়াকে দেখতেই নিজের মনের মেয়ে জাতীয় পৈশাচিক লালসা উছলে পড়ল। কিন্তু যতই হোক, হৃদয়ার সামনে অন্য কেউ চোখে পড়ছে না। তবু তার ভেতরের লালসাকে থামাতে না পেরে সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিঃসঙ্গভাবে ফিসফিস করে বলল, চান্স পেলে এটাকেও ছাড়বো না। জিনিয়া এবার হৃদয়কে ভালো করে দেখে বলে উঠল। তোর ব্যাগ কোথায়? হৃদয়ের চোখ বড় বড় হয়ে গেল, কমলাটা শুকিয়ে আসছে। এরপর মার্সেলোর দিকে এক অসহায় চাউনি দিয়ে ইশারায় বোঝালো যেন কিছু না বলে। সেই মুহূর্তে মার্সেলো একটু সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, উনি আমায় হেল্প করেছে, সো আমারও উচিত ওনাকে হেল্প করার। সো আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, তাই আমি জোর করেই ওনার ব্যাগটা নিয়ে যাতে হেল্প করতে পারি। কথাটা শোনা মাত্রই জিনিয়ার আগে চোখ মুখ চওড়া করে চোটপাট দিয়ে বলে উঠল, এই, আপনি কোথাকার কোন আবাল যে আমাদের ড্রপ করবেন? আর আমার বোনকে সুন্দরী পেয়ে চান্স নেওয়ার তালে রয়েছেন? সব বুঝি বুঝলেন, মেরে না মুখের মানচিত্র বদলে দেব। ব্যাগ দেন তাড়াতাড়ি। এই দেখে রিদিয়া একটু ইতস্তত করলো। সে তো সত্যি কথাটা বলতেও পারছে না।
আর এতগুলো কথা শুনতে হলো। এই মার্সেলো তাকে অনেকবার বাঁচিয়েছে, কিন্তু ভালোই হয়েছে এক হিসাবে। জিনের এরকম চোটপাট শুনতেই মার্সেলো একদম হতভম্ব হয়ে গেল। মনে মনে খুব ক্ষিপ্ত হলো জিনের ওপর। নেহাত ভালো মানুষের মুখোশ পড়ে আছে, নইলে বুঝিয়ে দিত এই মুহূর্ত ঠিক কাকে কি বলছে। মার্সেলো দুহাত সামনের দিকে দিয়ে শান্ত হওয়ার মতো করে জিনিয়াকে বলে উঠল, কুল ডাউন ম্যাম, কুল ডাউন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আসলে আমি এইভাবে কিছু মিন করিনি ম্যাম। এর মধ্যেই একটা সিএনজি এসে দাঁড়ালো একটু দূরে। জিনিয়া সেই দেখে কটমট করে মার্সেলোর দিকে তাকিয়ে বলে উঠল। রাখেন আপনার মিন, তাড়াতাড়ি ব্যাগটা দেন। এরপর হৃদয়ের দিকে তাকিয়ে জিনিয়া বলে উঠল, ব্যাগটা নিয়ে আয়, আমি সিএনজি দাঁড় করাচ্ছি। জিনিয়া সামনে একটু এগিয়ে যেতেই হৃদয়া নাক ফুলিয়ে মার্সেলোর দিকে তাকিয়ে বলে উঠল। ব্যাগটা দিন এবার প্লিজ। এই দেখে মার্সেলো বাঁকা হাসি দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে বলে উঠল, একটা শর্তে। আবার কিসের শর্ত? আমি ঠিক করে তোমাকে সরি বলার সুযোগটা পাইনি, সুযোগটা তো দাও। আমি আপনার সরি মেনে নিয়েছি, প্লিজ প্লিজ এখান থেকে চলে যান। না না, এইভাবে তো শুনবো না। আর তাছাড়া আমাকে তোমাদের এই শহরটা ঘোরাবে না। কথাটা শোনা মাত্রই হৃদয়ের চোখ মুখ কুচকে ঠোঁট উল্টে বলে উঠল, আপনার মতো মানুষ ইস্তানবুল থেকে এখানে চলে আসলো আর এখানে দাঁড়িয়ে ন্যাকামো করছেন? এর মধ্যে জিনিয়া সিএনজির ওখান থেকে গম্ভীর গলায় বলল, কি হলো, এখনো কেন ওখানে দাঁড়িয়ে আছিস? জিনিয়ার কণ্ঠস্বর কানে আসতেই হৃদয়া তড়িঘড়ি করে মার্সেলোকে বলল। প্লিজ ব্যাগটা দিন। মার্সেলো ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আগে রাজি তো হও। হৃদয়া পড়েছে আচ্ছা দালায়, কি লোক রে বাবা। মনে মনে বিড়বিড় করে বলে উঠল, মনে হচ্ছে নাক মুখ ফাটিয়ে দিই, শুধুমাত্র কৃতজ্ঞতার খাতিরে কিছু বলতে পারছি না। কিছু বলছো? ওকে ওকে, এবার ব্যাগটা দিন। কথাটা শোনা মাত্রই মার্সেলোর হাসি চওড়া হয়ে গেল। গাড়ি জানলা দিয়ে ব্যাগটা হৃদয়ের হাতে দেওয়ার জন্য হাত বাড়ালেও এক ঝটকায় ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে সে চোখে দুষ্টুমি মিশিয়ে হেসে বলে উঠল, আবার পরে মানা করে দেবে না তো? হৃদয় হাত বাড়িয়ে মুখ কুচকে গেল, ঠোঁট টেনে নাক ফুলিয়ে বলল, আরে বাবা না, দেন তো এবার। মার্সেলো হৃদয়ার বিরক্তি দেখে থেমে গেল। হৃদয়া তার দিকে হাত বাড়িয়ে দিতেই মুহূর্তেই ব্যাগটা ধীরে ধীরে ছেড়ে দিয়ে হৃদয়ার হাতে দিল। হৃদয় ব্যাগটা পেতেই যেন সবকিছু ভুলে গেল, দ্রুত পিছু হটে চলে গেল। আর পেছন থেকে মার্সেলোর দুষ্টু হাসি সরে ছিটকে বের হলো এক পৈশাচিক আনন্দ। হৃদয়ের সিএনজিতে উঠতেই জিনিয়া চোখ বড় বড় করে বলে উঠল, লোকটা কি বলছিল রে? কেমন গায়ে পড়া সাদা ভূত, মনে হচ্ছিল ঠাটিয়ে চর মারতে। আর তুই নিজে কেন মুখটা ফাটিয়ে দিলি না? কথাটা শোনা মাত্রই হৃদয়া হিহি করে হেসে বলে উঠল, আরে ছুটুনি ইচ্ছে করছিল মুখ ফাটিয়ে দিতে, কিন্তু ভার্সিটির সামনে কি করে করব? হ্যাঁ তাও ঠিক। খুশবুর বেগুনি বিএমডাব্লিউর ইঞ্জিন গর্জন করে উঠল। খুশবুর চোখে তখন রাস্তাটা অনেক লম্বা, আর একটু কঠিন, আর একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। রাগে ভরা মনেও যেন রাস্তার বাঁকের সৌন্দর্য ফুটে উঠছিল। গাড়ির ভেতরে সে একা, বাইরে যত অন্য গাড়ির উপস্থিতি থাকুক, তার রেসের ঠিক আগ মুহূর্তটা সবসময় একা। আর সেই একাকিত্বে লুকিয়ে থাকে তার রাগ, তার জেদ, তার অভিমান। কারণ খুশবুর মন যখন খারাপ বা রাগে ভরপুর থাকে, তখনই গাড়ি নিয়ে নেমে পড়ে রাস্তায়। সে কোনো প্রফেশনাল রেসার নয়, কিন্তু যার ভেতরে আগুন আছে তাকে কে বলবে অপেশাদার। রেসে নামার পর সে কখনো পিছিয়ে থাকে না। মানুষটা চায় না তার সঙ্গে, মানুষও চায় না তার সঙ্গে সহজে লাগতে। কে চায় অযথা বিপদ ডেকে আনতে কায়েনদেমের আরসলানের বোনের বিরুদ্ধে? তবে তার এই রেসের মধ্যে রয়েছে কায়েনদেমের আরসলানের কঠোর নির্দেশ। সে রেসে থাকলেও তার দিকে দৃষ্টি রাখতে হবে দেহরক্ষীদের। রেসের গতি থাকতে হবে এক নির্দিষ্ট অবস্থানের মধ্যে। খুশবুর মতো এরকম হাই প্রোফাইল মানুষের সঙ্গে সচরাচর সবাই রেসে নামতে রাজি হয় না। সব থেকে বড় কথা, সে হলো
কাঁদলেন আরসলানের বোন। হায়াত খুশবু আরসলানের সঙ্গে রেসের পাল্লাপাল্লিতে এই গাড়িগুলোর পেছনেই এক অচেনা গাড়ির ছায়া মিলিয়ে যাচ্ছে। গাড়িগুলো বাঁক পার হতেই এসে যোগ দিল আরো একটা গাড়ি, একইভাবে যোগ দিল আরো দুটো গাড়ি। একটা গাড়ি চলে গেল খুশবুর গাড়ির সামনে। এই দেখে খুশবু বাঁ সাইড থেকে বেরোতে যাবে, কিন্তু তার আগেই আর একটা গাড়ি বাঁ সাইডে চলে এলো। খুশবু বিরক্ত হয়ে ডান সাইডে তাকালো, কিন্তু পাশ কাটার আগেই আর একটা গাড়ি চলে এলো। গাড়িগুলো এমন ভাবে খুশবুর গাড়িকে আটক করলো। খুশবু না তো আগে যেতে পারছে, না তো সাইড কেটে পাশে যেতে পারছে। খুশবুর গাড়ির অ্যাক্সেলেটর থাকা পাটা আলগা হয়ে আসছে। পরিস্থিতি বুঝতেই খুশবুর মুখে বিরক্তির ছায়া নেমে এলো। গাড়ির জানলা খুলে পাশে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, Hey, why are you blocking my way? ওপাশের গাড়িতে থাকা ব্যক্তি কোনো ভাবমূর্তি দেখালো না। খুশবুর সন্দেহ জাগলো। কিছু বুঝে গাড়ির জানলাটা আবার লাগিয়ে নিল। এদিকে ভিউ গ্লাস থেকে তার দেহরক্ষীদের গাড়িটাও দেখতে পাচ্ছে না, তার বদলে দেখতে পাচ্ছে এক অচেনা এসইউভি গাড়ি। খুশবুর একটু খটকা লাগলো, বুকের মধ্যে অস্থিরতায় ভরে উঠছে। সে এখন কি করবে? তার মেইন বডিগার্ডকে কল দিল, কিন্তু কল রিসিভ করলো না। একবার নয়, দুবার নয়, 5-6 বার, কিন্তু একবারও রিসিভ করলো না। কি করবে সে এখন? তার বড় ভাইকে জানালে এই জীবনের মতো রেস বন্ধ করে দেবে। কাকে জানাবে? কাকে জানাবে? নিকো ব্রোকে জানালে বিগ ব্রো জেনে যাবে। এদিকে গাড়িগুলো এমনভাবে আটকে রেখেছে খুশবুর গাড়িটাকে যে সে অন্য রাস্তায় কিছুতেই যেতে পারছে না। অনেক ভেবেচিন্তে গাড়ির ব্লুটুথ সেটিং থেকে এমিরকে কল দিল। ওপাশে এমির কল রিসিভ করতেই খুশবু কাতর কণ্ঠে বলে উঠল, ব্রো, আই অ্যাম ইন ট্রাবল। খুশবুর এই কণ্ঠ শুনতেই ওপাশে এমিরের কণ্ঠে যেন অস্থিরতা নেমে এলো। হেই হেই অ্যাঞ্জেল, ডোন্ট বি প্যানিক। কি হয়েছে বলো আমায়। কাপা হাতে স্টিয়ারিং চেপে ভাঙা কণ্ঠে বলে উঠল, 4 cars have blocked my way, bro, and I can't get out. 4টে গাড়ি আমার রাস্তা আটকেছে, আমি বের হতে পারছি না। কথাটা শুনতেই ওপাশ থেকে এমির চিৎকার করে বলে উঠল, গাড়ির উইন্ডো খুলবি না কোনো মতেই। বডিগার্ডরা কোথায়? ওয়েট, আমি কল করছি। ব্রো, আমি অলরেডি করেছি, রিসিভ করছে না। ব্রো, কী করবো আমি এখন? খুব ভয় করছে ব্রো। নো নো অ্যাঞ্জেল, একদম না। আমি এক্ষুনি আসছি, আর অন্য টিমও পাঠাচ্ছি। জাস্ট ওয়েট ফর মিনিট, লিটল বিট। লোকেশন বল, কুইক। ব্রো, রিভার রোডে আছে, প্লিজ কাম কুইক। তোমার হাতে 15 মিনিট সময়। অ্যাঞ্জেল, ডোন্ট। এরপর খুশবু কল কেটে দিল। তার হাতে এখন শুধু স্টিয়ারিং, সামনে অচেনা রাস্তা, আর বুকে চাপ চাপ দুরু ভয়। এদিকে কিছু মুহূর্ত পর তার গাড়ি কেমন করে যেন 4টি গাড়ির মাঝখান দিয়ে গুটিয়ে এক নির্জন পথের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার দুপাশে কোনো আলো নেই। হঠাৎ গাড়ি থেমে গেলে খুশবু ব্রেক চাপলো সঙ্গে সঙ্গে। স্টিয়ারিং এর সাথে কপাল থেকে হালকা ধাক্কা, আর কপাল কুঁচকে বলে উঠল, ফাকিং বাস্টার্ড। বুকে বরফের পাঁচিল টেনে ধরেছে যেন কেউ। ঘাম লেগে লেদার পোশাক টান ধরাচ্ছে। দুই পাশের কান বেয়ে ঘাম গড়িয়ে পড়ল নিচে। এর মধ্যেই তারা এগিয়ে এসে খুশবুর গাড়ির জানলায় নক করে রিভলভার দেখিয়ে জানলার কাচ নামাতে বলল। খুশবু কাঁপতে থাকা হাতে উপায় না পেয়ে জানলা খুলে দিল। এরপর বাইরে থেকে এক ব্যক্তি বলে উঠল, ওপেন ইউর ডোর। জানলার কাজ খুলতেই এক শীতল ঠান্ডা হাওয়া শরীরে এসে স্পর্শ করল। চারিপাশ কেমন নিস্তব্ধ। রাতের আধার এখন পুরোপুরি ধরণীকে স্পর্শ করেনি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে খুশবুর হাত কাঁপছে। কি করবে সে? মনে মনে দোয়া পড়তে লাগলো। বিড়বিড় করে বলে উঠল। বাইরে থেকে এক ব্যক্তি ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, দরজা খুলতে হবে। আমাদের কাজ তোমাকে আমাদের বসের হাতে তুলে দেওয়া। এই শান্তভাবে বেরিয়ে আসো। খুশবু ভয়ার্ত চাপা কণ্ঠে বলল, আপনারা কারা? আপনারা খুব ভুল করছেন। আমার ব্রো জানলে কিন্তু আপনাদের ছাড়বে না। এই একদম বেশি কথা বলবি না। এক্ষুনি না বেরোলে টেনে হিচড়ে বের করে আনবো। এরপর খুশবু কাঁপতে কাঁপতে দরজা খুলে বেরোতে লাগলো। দরজা খুলে বেরিয়ে দাঁড়াতেই খুশবুর মাথায় রিভলভার ঠেকিয়ে দিল। প্রাণ যেন বুকের গুহায় একেবারে থেমে গেল। চারদিকে নীরব, শুধু হাওয়ার শীষ আর গাড়ির গরম ইঞ্জিনের ধোঁয়া।
দূর পাহাড়ের ওপর বিকেলের আলো মরে যাচ্ছে ধীরে ধীরে। এরপরে ব্যক্তি গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুপচাপ গাড়িতে উঠে বসবে। খুশবু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মনে হলো যেন ভাঙা ডালের মতো হাত পা কাঁপছে, ঠোঁট ফেটে গেছে ভয়ের তাপে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের ভয়টা কোথাও যেন সরে গিয়ে জায়গা নিল অন্য কিছুর, এক তীর্যকময় অদ্ভুত বিপজ্জনক হাসি। চোখে যে আতঙ্ক এতক্ষণ ধরে জমা ছিল তা হঠাৎ করেই যেন মিলিয়ে গেল। লোড করা রিভলভারের মুখোমুখি দাঁড়িয়ে থেকেও ঠোঁটের ধারায় ফুটে উঠছে তীর্যক হাসি। কি করে? লোকটা দ্বিতীয়বার হুমকি দেওয়ার আগেই সে ঝড়ের গতিতে হাত বাড়িয়ে লোকটার কবজি চেপে ধরল, মাথা সরিয়ে নিল বিদ্যুতের মতো দ্রুততায়। লোকটার ব্যথায় মুখ বেঁকে গেল। হাতে থাকা রিভলভারের ট্রিগার চাপার কথা ভুলেই গেল। বন্দুক হাত থেকে ছিটকে পড়ার আগেই খুশবু সেটাকে উল্টো তাক করে ধরল। কোনো রকম সংশয় সারাই কণ্ঠ বরাবর নিখুঁত বুলেট ছুঁড়ে দিল, এমনভাবে যেন কোনো দক্ষ হাতের কামাল। শব্দটা যেন সারা উপত্যকা চিরে দিল। ধাতব বারুদের গন্ধ আর পাতলা ধোয়ার কুয়াশায় রাস্তা ঝাপসা হয়ে গেল। রক্তের উষ্ণ ছিটে এসে লাগলেও খুশবুর কালো লেদার জ্যাকেটে। বুলেটের শব্দতে পাখিগুলো ডানা মেলে উড়ে পালালো। নির্জন রাস্তা যেন কেঁপে উঠল। পাশের লোকটা কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় গিয়ে লাগলো আর এক শট। মানুষের ভারী শরীরটা ধপ করে গাড়ির পাশে লুটিয়ে পড়ল চুপচাপ। খুশবু এক ঝটকায় ওই ব্যক্তির কোমর থেকে নিয়ে নিল আর একটা বন্দুক, ছোটালো আরো দুটো বুলেট। মুহূর্তেই ডান পাশের গাড়ির দুজনের নিস্তব্ধ গলায় গিয়ে থেমে গেল ধাতব গোলা। গাড়ির ভেতর মাথা আছড়ে পড়ল হেড রেস্টে। চোখ খোলা, মুখ খোলা, কোনো শব্দ নেই। মুহূর্তেই খুশবু রোড ক্রস করে বাঁ পাশে চলে গেল, উদ্যমময় শিকারীর মতো। বাঁ পাশের গাড়ির ব্যক্তিগুলো কোনো অ্যাকশন নেওয়ার আগেই গাড়ির কাঁচ ভেদ করে তাদের দুজনেরই কপাল গিয়ে ঠেকল বুলেট। কোনো বাড়তি বুলেট বেরোচ্ছে না, না মিস হচ্ছে কোনো শট। এবার পেছনের গাড়ি থেকে বুলেট ছুটে আসলো খুশবুর দিকে, কিন্তু তার আগেই তীব্র হাঁটার গতিতে গুলি তাকে ছুঁতে পারল না। মুহূর্তে পেছনের গাড়ির জানলার পাশে এসে দাঁড়ালো খুশবু। ঠোঁটের কোণে ফুটে উঠল ভয়ঙ্কর হাসি, চোখে উপহাসের উন্মাদের দীপ্তি। ওই দুই ব্যক্তি আবারও বুলেট ছড়ার আগেই বুলেট ভেদ করে গেল দুজনের কণ্ঠের মাঝ বরাবর। চারপাশ ফাঁক হয়ে গেল। রাস্তার ধারে সাইপ্রাসের ছায়া আর বারুদের ধোঁয়া মিশে এক আতঙ্কজনক দৃশ্য তৈরি করলো। খুশবু আশেপাশে তাকিয়ে নিল। হঠাৎ এক বাঁকা হাসি দিয়ে আর একটা বুলেট ছুড়ল। অমনি এক গোগানি গর্জন ভেসে এলো সাইপ্রাস গাছের আড়াল থেকে। লোকটা পালাতে চাইল, পায়ে চিৎকার ভেঙে পড়লো আর একটা শট। মুহূর্তেই মাটিতে বসে কাঁপতে লাগলো সে। খুশবু সেদিকে তাকিয়ে ধোয়াটা রিভলভারের মাথায় ফু দিয়ে এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠল, Oh, morons. I feel relief after a long time. এর মধ্যে এমিরের গাড়িটা এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে গাড়ি থেকে নেমেই এমির চারপাশের দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। পাহাড়ি হাওয়া তার শ্বাসকে আরো ভারী করে তুলল। কোমরের হাত রেখে মাথা নিচু করল সে। ঠোঁট কামড়ে এক হালকা হাসি, যেন রাগ আর অসহায় বিরক্তি একসঙ্গে চেপে আছে দাঁতের ফাঁকে। তারপর দাঁত চেপে গলা ঘষে বলে উঠল, খুশবু বুলেটের ধোঁয়া আর বারুদের কটু গন্ধের মাঝখানেই রিভলভার দুটো হাত থেকে ফেলে দিল। এরপর হাতে ভর দিয়ে এক ঝটকায় গাড়ির বোনেটে উঠে বসল। নিজের মুখে লেগে থাকা রক্তবিন্দুগুলো আঙুল দিয়ে পরিষ্কার করে এক রহস্যভরা হাসি দিয়ে বিদ্রুপ কণ্ঠে বলে উঠল, মরনসগুলো আমাকে কিডন্যাপ করতে এসেছিল। তোমাকে তো 15 মিনিট টাইম দিয়েছিলাম, বাট তুমি আসতে পারলে না। আর প্লেসটাও বেশ নির্জন। এই সুযোগ হাতছাড়া যেতেও না, বুঝলে ব্রো? পাবলিক প্লেসে আমার 4 ব্রো আমার এই কর্মগুলো নিষিদ্ধ করে রেখেছে, তাই সুযোগটা লুফে নিলাম। এমি নিজের গাড়ি থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে খুশবুর দিকে এগিয়ে যেতে যেতে একটু গম্ভীর স্বরে বলে উঠল, আমার ইনোসেন্ট অ্যাঞ্জেল, তোমার এই রূপ যদি কেউ জানে, আমাদের বিগ ব্রো কি করবে বুঝতে পারছো? ডিড ইউ এভার ইমাজিন? খুশবু তার হাত থেকে এনার্জি ড্রিঙ্কটা ছোবল মেরে নিল। রক্তমাখা আঙুলে ক্যান ধরা, ক্যানের ধাতব ঠান্ডা ঠোঁট ছোঁয়াতেই সে ঢোক গিলে একদম নিঃশ্বাস ছাড়ল। একজন নজর রাখছিল কিন্তু।
এখন ঝটপট করছে। ওটা তোমার জন্য রেখেছি ব্রো, দেখো আবার কী করবে। এই বলে আবারও যেন হাসির লেহন ছড়িয়ে পড়ল। খুশবুর হাসির মধ্যে দেখা যাচ্ছে এক পাগলামি। এরপর হাসি থামিয়ে এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, ব্রো, উই আর সেম ব্লাড। আর কত নিজেকে ইনোসেন্ট দেখাবো? আমিও হেভেন ক্লাবের লিডার, তোমরা কি ভুলে যাও? কথাটা শেষ হতেই এমির মুখ ফিরিয়ে নিজের এনার্জি ড্রিঙ্ক থেকে দীর্ঘ চুমুক নিল। তার গলা একটু নরম হয়ে এলো, বিকজ ইউর সেফটি, ইউ নো। কিন্তু বাক্যটা শেষ হওয়ার আগেই মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখেই সে ফোনটা খুশবুর দিকে দেখালো। খুশবুর হাসি মিলিয়ে গেল যেন মুহূর্তে। এরপর এমির বাঁকা হাসি দিয়ে বলে উঠল, সি হি অলরেডি ফাইন্ড আউট। এই দেখি এবার খুশবুর হাসি মিলিয়ে গেল। এমির এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে কায়ান দৃঢ় কণ্ঠে বলে উঠল, 2 মিনিটে ওখান থেকে বেরিয়ে যাওয়া চাই। কথাটা শোনা মাত্রই এমির গলা খাকরি দিয়ে বলে উঠল, বাট ব্রো, গার্ডগুলো তো জ্ঞান হারিয়ে পড়ে আছে দেখলাম, ওগুলো কে কি করব? এমিরের কথা শেষ হতেই ওপাশ থেকে ভেসে আসলো এক গর্জন। আমি যখন বলেছি ওখান থেকে বেরিয়ে যেতে, দ্যাট মিন্স কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে যাওয়া চাই। ওকে ব্রো। ফোনটা স্পিকারে দে, 1 মিনিট। কায়নের কথা মতো এমির ফোনটা স্পিকারে দিতেই ওপাশ থেকে গুরুগম্ভীর আওয়াজে কায়ন বলে উঠল, Angel, from today, the word race won't exist in your life. Consider this your punishment. কথাটা শুনতেই খুশবুর চোখ বড় বড় হয়ে গেল। কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে কলটা কেটে গেল। খুশবুর মুখ শুকিয়ে গেল। এরপর এমিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ব্রো, সি হোয়াট বিগ ব্রো ডান টু মি। এমির খুশবুর এই অসহায় মুখটা দেখে দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, আগেই বলেছিলাম, এবার চল, নইলে আরও কিছু ক্যান্সেল হবে। এই বলে এমির সাইপ্রাস গাছটার কাছে হেঁটে গেল। একটা গোয়ানির শব্দ ভেসে আসছে ওদিক থেকে। সেদিকে গিয়ে ওই লোকটার জ্যাকেট ধরে টেনে উঠালো। এরপর এমির দাঁতে দাঁত চেপে এক বিদ্রুপ মুখে হাসি দিয়ে বলে উঠল, এমির ডেনি জার্সনাল আর অ্যাঞ্জেলকে কিডন্যাপ করতে আসিস? চল, আমার লুকাকে আজ একটা ভালো ডিনার দেব। লোকটা গোঙাতে গোঙাতে কাকুতি মিনতি করে বলে উঠল, আমাকে ছেড়ে দিন প্লিজ। কিন্তু কে শোনে কার কথা। টানতে টানতে নিয়ে এসে এমির নিজের গাড়ির পেছনের ডিকি খুলে লোকটাকে ডিকিতে ছুঁড়ে ফেলল। ডিকি লক করে দিল। এরপর খুশবুর দিকে তাকিয়ে বলে উঠল, কাম ফার্স্ট। খুশবু এরপর নিজের গাড়ির দিকে তাকিয়ে বলল, আমার গাড়ি? ইটস নট ইউর কার এনিমোর, ব্রো উইল বার্ন ইট। এমির এই বলে হাসতে হাসতে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। খুশবু মুখ ঘুরিয়ে বসল। এরপর পাহাড়ের ঠান্ডা বাতাস ছিঁড়ে শব্দ তুলে চলতে লাগলো এমিরের গাড়িটা। ঠিক ওই সময় পৃথিবীর অন্য কোনো প্রান্তে রাতের আধারে পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে হৃদিয়ার অন্ধকার রুমে। সন্ধ্যার নাস্তাটা পর্যন্ত করেনি আজ। কিছুই ভালো লাগছে না। মনমরা হয়ে বসে আছে। শীতের ঠান্ডা বাতাসে পর্দাগুলো দুলে উঠছে। তার বুকে এক অস্থিরতা গিট বেঁধে আছে। কৃত্রিম লাইট অফ করে একা একাই বসে আছে নিজের বিছানায়। জিনিয়া আর রিদিয়া যেহেতু এক রুমেই থাকে, তাই একাকিত্বেও সময় কাটানো খুব মুশকিল হয়ে যায় রিদিয়ার জন্য। জিনিয়া এখন রুমে নেই। তার ভার্সিটির ফেস্টিভ্যাল র্যাম্প ওয়াক কম্পিটিশনে নাম দিয়েছে, তাই মাহিয়াকে মানাতে গেছে যেন তার সঙ্গে সহযোগিতা দেয়। ভেবেছিল রিদিয়াকে নিয়েই র্যাম্প ওয়াক করবে, কিন্তু রিদিয়া শুনতেই মানা করে দিয়েছে। কারণ রিদিয়ার মনের পরিস্থিতি আজকাল বড্ড উদাসীন। সেই চাঞ্চল্যকর মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। বুঝতে শিখেছে, সঙ্গে নিজের অনুভূতির দেয়ালগুলোও বুনতে শিখেছে। কিন্তু সবে বেড়ে ওঠা দেয়ালটা ভেঙে চুরমার হয়ে গেল। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এর মধ্যেই রিদিয়ার ফোনটা বেজে উঠল। নিজের ভাবনার গণ্ডি পার করে সেদিকে তাকাতেই দেখল এক আননোন নাম্বার থেকে ফোন ঢুকছে। চোখের কার্নিশে বেয়ে পড়া চোখের জল মুছে কোমল হাতে ফোনটা তুলতেই দেখা গেল একটা অচেনা নাম্বার। একটু দ্বিধাবোধ করে ফোনটা রিসিভ করলো। আর ওপাশের থেকে ভেসে এলো কর্কশ খুনসুটি ভরা কণ্ঠ। হাই নাইট স্প্যারো। কণ্ঠটা শুনতেই রিদিয়া চোখ পাকিয়ে তাকিয়ে পড়লো জানলা দিয়ে। এরপর একটু ভারী কণ্ঠে বলে উঠল, এই নাম্বারে জেনে গেছেন? আপনি কি হ্যাকার নাকি বলেন তো? বলতে পারো, তুমি চাইলে তোমাকেও হ্যাক করতে পারি।
মার্সেল এই বলে হেসে উঠল। হৃদয়া মাথা ঝাঁকিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, এই শোনেন, আপনি এত গায়ে পড়ে কেন বলুন তো? সব সময় একরকম কথা বলতে থাকেন। কি করব, তুমি তো গায়ে পড়তে দিচ্ছ না, তাই নিজে থেকেই পড়ি। একটাও ফালতু কথা বললে মুখের বারান্দা চেঞ্জ করে দিব আপনার। ওকে ওকে, আচ্ছা, বারান্দায় চেঞ্জ করতে হবে না, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে। দেখি ঠিকঠাক রাগ মানিয়ে তো তোমার মন চেঞ্জ করতে পারি কি না। মার্সেলের কথা শুনেই হৃদয়া কিছু বলতে যাবে, কিন্তু ওর হঠাৎ করে মনে পড়ে গেল সেই 2 কিডন্যাপারের কথা, যাদের মারা যাওয়ার নিউজ দেখেছিল। এই ব্যাপারে তার মার্সেলের সঙ্গে কথা বলতে হবে। একটু ভেবেচিন্তে বলে উঠল, মন চেঞ্জ করতে আপনি এমনিতেও পারবেন না, কিন্তু আমারও আপনার সঙ্গে কিছু কথা আছে, তাই দেখা করাটা জরুরি। ওকে নাইট স্প্যারো, থ্যাংক ইউ। সো লোকেশন তুমি ঠিক করো। তোমার তো আবার আমাকে পুরোপুরি বিশ্বাস হয় না। সবসময় এত ভাট বকেন কেন বলেন তো? এদিকে পৃথিবীর অন্যদিকে অনুরণিত হচ্ছিল হৃদয়া আর মার্সেলের কথোপকথন। স্পিকারের শব্দ ছড়িয়ে পড়েছে এক নিস্তব্ধ ডিভাইসে ভরা রুমে। দেয়ালে লাগানো মনিটরে ভেসে উঠছে হৃদয়ার হালকা চাঁদের আলো পড়া রুমটা। স্পষ্ট নয় কোনো কিছু, তবুও হৃদয়ার চালচলনগুলো ঠিক বোঝা যাচ্ছে। ভেসে উঠছে সেমেস্টার হোটেলের একটা আলোকিত রুম, যেখানে দেখা যাচ্ছে মার্সেলোর অবয়ব শরীরটা। আর এই সব কিছু কফি মাগ হাতে নিয়ে উপভোগ করছে কালো হুডি পরা ব্যক্তি। হৃদয়াদের কথোপকথনে তার শরীরে আগুন জ্বলে উঠছে। কঠিন হয়ে উঠছে মাদকদ্রব্য ক্লাসের চারিপাশে রাখা হাতটা। চোখে দপদপে আগুন, মুখে বিষাক্ত নীরবতা, অভিমান, ঈর্ষা আর নজরদারির এক অদ্ভুত তীক্ষ্ণতা তাকে আঁকড়ে ধরেছে। শরীরের প্রতিটি পেশি উত্তেজিত হয়ে উঠছে মুহূর্তেই। হাতের চাপ সহ্য করতে না পেরে কাচের গ্লাসটা ভেঙে গেল তীক্ষ্ণ শব্দে। হাত বেয়ে রক্ত ঝরছে, কিন্তু ব্যথা যেন তাকে ঝুঁতেও পারছে না। তাদের ফাঁকে নিস্তব্ধতা চিরে উঠে এলো এক ভয়ঙ্কর গর্জন। ফাকিং বাস্টার্ড, তোর শরীরের প্রতিটি চামড়াই কথাগুলো চালা বহন করবে। জাস্ট ওয়েট। রুমটা যেন মুহূর্তেই ঠান্ডা থেকে ধারালো হয়ে উঠল। পাগল পাগল পাগল। স্বেচ্ছাতে রুমের বিছানার কোনায় নিজেকে গুটিয়ে থরথর করে কাঁপছে লাল চুলযুক্ত রমণী। নখে নখে ঘষে যাচ্ছে আর পাগলের মতো বিড়বিড় করছে। শরীরে অজস্র আঘাতের চিহ্ন, চোখের নিচে কালো রেখা। লাল চুলগুলোই নেই এখন আর কোনো অভিজাত জেল্লা। চোখে স্পষ্ট অনুভূত করা যাচ্ছে ভয়। শুধু ভয় নয়, শির দ্বারা জমিয়ে দেওয়া আতঙ্ক। কারণ তার একটু সামনেই জ্বলছিল এক গনগনে হিটার, যেন তার বুকে দাঁড়িয়ে থাকা যন্ত্রণার উৎস। সেই হিটারের উপর চেপে রাখা হয়েছে সেই ক্যাফের সুপারভাইজারের 2 হাত। 2 পুরুষ গার্ড চেপে ধরে রেখেছে লোকটার হাত। ত্বকের গন্ধ, পুড়ে ওঠা মাংসের তীব্র ধোঁয়া আর উত্তপ্ত লোহার গরমে ঘন হয়েছিল রুমের বাতাস। আর সেই ঘরের পরিবেশ প্রতিনিয়ত কেঁপে উঠছিল তার নিঃশ্বাসভেদী যন্ত্রণা আর আর্তচিৎকারের প্রতিধ্বনিতে। আহ 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 না না আর না আর না, আর সহ্য করতে পারছি না। কিন্তু তার এই ব্যথায় বিদীর্ণ চিৎকারে যেন সামনের হুডি পরা ব্যক্তির কানে পৌঁছচ্ছেই না। হুডি পরা ব্যক্তির মুখে লেগে থাকা নির্মম হাসিটা আচমকাই মিলিয়ে গেল। চোখের মনিতে জ্বলে উঠল তীব্র রাগের আগুন। তীক্ষ্ণ চোয়ালের হাড়ের রেখা মুহূর্তেই ধারাল হয়ে উঠল। তার দৃষ্টিতে যেন এক নিঃশব্দ হত্যালীলা ফুঁসে উঠল, আর সেই দৃষ্টির সাথে তার কণ্ঠ ভেঙে পড়ল চিৎকারে। ইউ মাদারফাকার, কি ভেবেছিলি যে বেঁচে গেছিস? এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে গর্জে উঠল, হেছে, তোর এই হাল তুই বেচটার থেকে টাকা নিয়েছিলিস না? এই বেচ, কথা শুনে ক্যাফে থেকে পালিয়েছিলিস না? জ্বলছে খুব, জ্বলছে তাই না? তার কণ্ঠে ছিল উপহাস, চোখে ছিল উপভোগ করানোর মতো জ্বলন্ত ঘৃণা। সে আর একবার সামনে ঝুঁকে কণ্ঠ আরও নিচে নামিয়ে বলল, তাহলে ভাব ওই ক্যাফের স্টাফগুলোর কথা, তাদের আর তো ওনার ছোড়ার আগেই তো পালিয়ে গেছিলিস। এই বেচের নোংরা খেলে হাত মিলিয়ে নিষ্পাপ স্টাফগুলোর শরীর চালিয়েছিস, ওদের মেরে ফেলেছিস। কেন, কোন উদ্দেশ্যে? শুধুমাত্র আমার সোল নিষ্কাকে কষ্ট দিবে এই কারণে?
মিস মিস লায়া লায়া আমাকে হুমকি দিয়েছিল। প্লিজ, আমি অনেকবার মানা করেছি, কিন্তু কিন্তু কি? তাহলে হার মানলি কেন? উনি আমাকে সারাক্ষণ হুমকি দিতে, সঙ্গে অর্থর লোভের পর এই কাজ করতে বাধ্য হয়েছিল। অর্থের লোভ দেখিয়ে লায়লা সরসালমাজ তোকে দিয়ে সবকিছু করিয়েছিল, তাই তো? এরপর হুডির আড়াল থেকে সে রহস্যময় ব্যক্তি তার ভয়ঙ্কর তীর্যক দৃষ্টি লায়লার দিকে ঘুরিয়ে ঠোঁটে এক শীতল হাসি ফুটিয়ে বলল, লায়লা সরসালমাজ, কেমন লাগছে? বেঁচে থেকে জানেজের অনুভূতি কেমন লাগছে? কিন্তু লায়লা কোনো কথা বলল না, শুধু থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে যাচ্ছে। পাগল পাগল পাগল। এরপর ওই ব্যক্তি মাথা নিচু করে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গার্ড দুজনের উদ্দেশ্যে বলে উঠল, ওকে, রিমুভ হিজ হ্যান্ড অ্যান্ড টার্ন অফ দ্য হিটার। কথাটা শুনতেই যেন সুপারভাইজারের শরীরে প্রাণ ফিরে পেল। এক মুহূর্ত দেরি করলো না, গার্ড দুটো লোকটার হাত সরিয়ে হিটার অফ করে দিল। লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে নেতিয়ে পড়ল। এরপর ওই রহস্যময় ব্যক্তি ঘরের মধ্যে রাখা একটা কাঠের টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর রাখা একটা কালো ব্রিফকেস, আর সেই ব্রিফকেস খুলতেই চোখে পড়ল ডলারের বান্ডিল। আর সেখান থেকেই একের পর এক ডলারের বান্ডিল ওই লোকটার দিকে ছুঁড়ে মারল। সামনে ব্যথায় জর্জরিত লোকটা চমকে উঠল, আর বিছানায় বসে থাকা লায়লা এখনো থরথর করে কাঁপছে, আর সেই মুখে বিড়বিড়ানি লেগেই আছে। এরপর ওই ব্যক্তি কাঁপানো হাসি নিয়ে সামনে লোকটির সম্মুখে হাঁটু করে বসল, মাথা সামান্য কাত করে। এরপর আরো দুটো 3টে ডলারের বান্ডিল সামনে ছুড়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, নে, তোকে লোভ দেখালাম, এবার যা ওই আগুনে ঝাঁপ দে, প্লাস হুমকিও দিলাম, এবার যা ঝাঁপ দে। এই বলে সঙ্গে সঙ্গে দূরে জ্বলতে থাকা ফায়ার প্লেসের দিকে আঙুল দিয়ে ইশারা করলো। কথা শুনে সামনের লোকটির মনে যেন আত্মার সমস্ত স্রোত শুকিয়ে গেল। কাঁপানো যন্ত্রণায় ভরা হাত তুলে সে ফিসফিস কণ্ঠে বলল, আর আমার ভুল হয়ে গেছে। লোকটির এই শব্দে হাসি আরো জোরালো হলো ঠোঁটের করে। এরপর টান টান হয়ে উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে আগুনের মতো কড়া কণ্ঠে বলল, কেন এখন লোভ লাগছে না? এখন কোথায় গেল তোর হুমকি, তোর লোভ? ইউ মাদারফাকিং অ্যাসোল। এই বলে সে তার পায়ের বুট জুতো দিয়ে এক ঝটকায় জোরে লাথি মারল। লোকটা চিৎকার করে উঠল। আগুনে জ্বলতে থাকা হাতের বীভৎস যন্ত্রণায় সঙ্গে এই আঘাত যেন তৎক্ষণাৎ তাকে যন্ত্রণার চূড়ান্ত সীমায় পৌঁছে দিল। এরপর গার্ড দুটোর দিকে তাকিয়ে গর্জে বলে উঠল, লাইখানের রুমে ছুড়ে ফেলে সে বাস্টারটাকে। এই জানোয়ারের স্বাদ নেবে আরেক জানোয়ার। কথাটা শোনার সঙ্গে সঙ্গে গার্ডরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আর তখন শুধু এক অসহায় কণ্ঠে যন্ত্রণায় চিৎকার ভেসে উঠল, না না না, আমাকে এবারের মতো মাফ করে দিন। কিন্তু সেই ব্যক্তি হাসি আর নিঃশ্বাসের মধ্যে এক অন্ধকারময় ঠান্ডা স্থিরতা নিয়ে উচ্চ কণ্ঠে বলল, আম দ্য ডার্ক ফ্যান্টম। আর ডার্ক ফ্যান্টমের কাছে তোদের মতো জানোয়ারদের জন্য দয়া, ক্ষমা আর ছাড়, এই তিনটেরই কোনো অস্তিত্ব নেই। ডার্ক ফ্যান্টম। এই নাম শোনার মুহূর্তেই লোকটার চোখ বড় বড় হয়ে গেল। এই নাম বহু মানুষের কাছে পরিচিত, কিন্তু পরিচয়ের মতো নয়, বরং এক আতঙ্কের ছায়া। আজ থেকে 11 বছর আগে ইস্তাম্বুলের চিফ অফ পুলিশ হত্যাকাণ্ডের দিন নিস্তর নির্মম মৃতদেহ পাশে ছাপ দেওয়া থাকে এই ডার্ক ফ্যান্টমের নামে। এরপর চিফ মেডিকেল অফিসারের মৃতদেহের পাশেও একই নাম। দুজনেই সমাজের উচ্চ পদস্থ ব্যক্তি। এই কারণে হত্যাকাণ্ডগুলো পুরো তুরস্ককে কাঁপিয়ে তুলেছিল। তবু এই ব্ল্যাক ফ্যান্টমের কোনো চিহ্ন কোনো সূত্র বা অবশিষ্ট কোনো নিদর্শন আজও অনুসন্দেহ নয়। লোকটার চিৎকার ধীরে ধীরে করিডোরের অন্ধকারে মিলিয়ে গেল। নিকষ নীরবতা নেমে এলো। তারপর সেই ব্যক্তি ধীরে ধীরে লায়লার দিকে ঘুরল, শীতল কণ্ঠে বলে উঠল, তুই চিন্তা করিস না,
তোকে তো রোজই মারবো, তো সহজ মৃত্যু হবে না, ধীরে ধীরে মরবি। তো অপেক্ষা কর, কে কে মৃত্যু তোর জন্য নির্ধারণ করে রেখেছে, শুধু দেখবি। কিন্তু লাইলার কণ্ঠ যেন নিঃশব্দ হয়ে গেছে, শুধু ঠোঁট নড়ছে। ঠিক তখনই শহরের কোথাও থেকে ভেসে এলো আজানের সুর। ডার্ক ফ্যান্টাম এক দীর্ঘ নিঃশ্বাস টেনে চোখ বন্ধ করে বলে উঠল। মাই সোল নিষ্কা। এরপর কিছুক্ষণ একইভাবে আবারও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পা বাড়িয়ে দিল ফুটতে থাকা আলোর দিকে।